কি কঠিন দাদা, অঙ্ক কি কঠিন। ইন্ডিয়া জোট গঠিত হওয়া স্তক বঙ্গে কোন অঙ্কে জোট দানা বাঁধবে তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। আর আজ তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিলেন বাংলায় তার দল একাই লড়বে। কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এরই পাশাপাশি আজ নজরে থাকবে 19 দিন পর 8 ঘাট বেঁধে একেবারে ইডি শেখ শাহজাহানের বাড়িতে 6 ঘন্টা তল্লাশি চালালো বটে, কিন্তু হাতে রইল স্রেফ পেন্সিল। কার্যত খালি হাতেই ফিরতে হলো তাদের। কেন শেখ শাহজাহান এখনো ধরা পড়ল না আদালতে, আজ ফের উঠেছে এই প্রশ্ন। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয় ফাঁকা আলমারি, খালি ব্রিফকেস। শেখ শাহজাহানের বাড়ি থেকে ইডি ফিরল কার্যত খালি হাতেই। বাড়ি সিল করে দেওয়া হয়েছে, কিন্তু প্রাপ্তি সেই অর্থে কিছুই মিলল না যা রেশন দুর্নীতি তদন্তে গতি আনতে পারে। 29 জানুয়ারি সিজিওতে তলব শেখ শাহজাহানকে নোটিশ। এনফোর্সমেন্ট ডিরেক্টরের এই নোটিশ একেবারে শেখ শাহজাহানের বাড়িতে সেটে দিয়ে এসেছে ইডি আধিকারিকরা। বাংলায় একা চলবো, তৃণমূলের সঙ্গে জোট চর্চা। রাহুল গান্ধীর দাবিকে উড়িয়ে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকালই দাবি করেছিলেন রাহুল গান্ধী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো, জোট নিয়ে চর্চা চলছে। একেবারে উড়িয়ে দিয়েছেন আজকে তৃণমূল নেত্রী। রাজ্য কিছু দুর্নীতিগ্রস্তের আখড়ায় পরিণত হয়েছে। মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় ভর্ৎসনা, তীব্র ভর্ৎসনা করেছে আজকে কলকাতা হাইকোর্ট। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো দিনের অন্যতম বড় খবর। যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। স্পষ্ট বলছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ রাজ্যে তৃণমূল একাই লড়াই করবে, একা চলবে তৃণমূল কংগ্রেস। এমনকি কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলছেন যে প্রথম প্রস্তাব যখন তৃণমূল নেত্রী নিয়ে গেছিলেন কংগ্রেসের কাছে, সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে কংগ্রেস। এমনকি ভারত জোড়ো ন্যায় যাত্রা যে এই রাজ্যে আসছে, সৌজন্যটুকু দেখায়নি কংগ্রেস, তৃণমূল নেত্রীকে জানায় পর্যন্ত নি। আমি শুরুতে দেখাবো তৃণমূল নেত্রী কেন এতটা ক্ষুব্ধ, কিভাবে তিনি তার ক্ষোভ উগরে দিলেন কংগ্রেসের বিরুদ্ধে। দেখুন। আমার কোনো কথা হয়নি, কারোর সাথে আমার কোনো কথা হয়নি, এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আউটফিটি র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানাইনি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করবো। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। একটা কারো নিজের একার নয়, রিজিওনাল পার্টিগুলো আমরা একটা আমরা তো করেছি কিছু একা লড়াই করুক, রিজিওনাল পার্টি বা সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। একেবারে স্পষ্ট বলছেন তৃণমূল নেত্রী। এই প্রস্তাব দেওয়া হয়েছিল যেখানে আঞ্চলিক দলগুলি শক্তিশালী, সেখানে যদি কংগ্রেস ইন্টারফেয়ার করে তাহলে আমরা অন্য কিছু বুঝবো। একেবারে যখন কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূল নেত্রী, কংগ্রেসের কি প্রতিক্রিয়া পরপর দেখাবো আপনাদের। দীপা দাসমুন্সী এবং কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী কে কি বললেন দেখুন। It will, since Mamata Banerjee has said that she is fighting election alone, that's what I came to know right now. I think she will indirectly helping BJP, of course, because we already know that she has a tacit understanding with BJP, and this decision has proved, being in the India she was there for so long, and all of a sudden she has changed her opinion. So it is proving that she is in hand with BJP, and she will actually helping BJP in Bengal. Once a betrayer is always a betrayer. মাননীয়ার ইতিহাসে আছে, রাজনৈতিক জীবনের ইতিহাসে আছে যে তিনি বিট্রে করেন। তিনি কংগ্রেসকে বিট্রে করেছেন, তিনি রাজীব গান্ধীকে বিট্রে করেছেন, তিনি ইন্ডিয়া জোটকে বিট্রে করবেন, এটা খুব স্বাভাবিক ব্যাপার। অ্যাকচুয়ালি উনি ইন্ডিয়া জোটের স্তম্ভ নন, উনি ইন্ডিয়া জোটে ঢুকেছেন খবর ট্রান্সফার করার জন্য বিজেপির কাছে, নরেন্দ্র মোদীর কাছে ট্রান্সফার করার জন্য। এবং আজকে সত্যি কথাটা শুনলাম সূত্র মারফত যে উনি নাকি বর্ধমানে বসে বলেছেন যে আলটিমেটলি উনি পশ্চিমবঙ্গের নির্বাচনটা একা লড়বেন। তা উনি যে রাজনৈতিকভাবে বিশ্বাসঘাতক, উনি আগেও করেছেন ওনার মেন্টারদের সঙ্গে, আজও ইন্ডিয়া জোটের সঙ্গে করলেন।
কংগ্রেসের দুই মুখপাত্র মারাত্মক অভিযোগ করছেন, পাল্টা অভিযোগ করছেন। আমি কৃষাণু মিত্রকে দিয়ে শুরু করতে চাইবো। কৃষাণুদা, একেবারে এক তো হচ্ছে ট্যাসিড আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বিজেপির হাত এইভাবে শক্ত করছেন তৃণমূল নেত্রী, কংগ্রেসের তরফে এই কথা বলা হচ্ছে। আপনি এটাও শুনলেন যে বিশ্বাসঘাতক বলে একেবারে সমালোচনা করছেন, শুধু নয় কার্যত ঠারে ঠোরে এইটা কংগ্রেস বুঝিয়ে দিচ্ছে যে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস জোট শরিক এই কারণে হয়েছে যাতে বিজেপির ট্রোজান হর্সের ভূমিকা পালন করা যায়। 2021-এ বাংলাতে যখন বিজেপি সর্বশক্তি দিয়ে তার দাঁত নখ বার করে যখন তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে নেমেছিল, তখন কংগ্রেসের ভূমিকা কী ছিল? কংগ্রেস সেদিন তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এটা তো বাংলার মানুষ নিজের অভিজ্ঞতার মাধ্যমে জেনে গেছেন ইতিমধ্যে। এরপরে কংগ্রেসের কোন নেতা কি বলল, এই যতদিন ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল তার নামকরণ থেকে আজ অবধি এই নেতাদের মুখে কখনো জোটের পক্ষে বা রাজ্যতে একটা সমন্বয়ের পক্ষের কোনো কথা শুনেছেন কি? আজকে তারা যেহেতু আমরা আগে থেকে বলি যে বিজেপি যেরকম আগে থেকে নির্বাচনী স্ট্র্যাটেজি করে, সেখানে কংগ্রেসের মতো এই দুমুখ নীতি নিয়ে যে কোনো একটা ডিসিশনে আসবো না। কৃষ্ণদা, আপনার কাছে আসবে। কংগ্রেস তো প্রথম থেকে এটা বলে আসছে, 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল, এসেছে তার কারণ কংগ্রেস জোট শরিক ছিল। খুব ভালো কথা। তারপরে আমরা 2014 থেকে যে ভারতবর্ষের যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে নরেন্দ্র মোদীর মতো একটা স্বৈরতান্ত্রিক নেতা যে সর্ব জিনিসকে গ্রাস করতে চাইছেন, তারপরে তাদের আজকের অবধি ট্র্যাক রেকর্ড কি? আমরা এই যে 5টা রাজ্যে নির্বাচন হলো, সেই সময়ও ইন্ডিয়া জোটের পক্ষ থেকে দাবি ছিল যে একটা জোটের সমবেত একটা মিটিং হোক, পাবলিক মিটিং হোক ভোপালে। কে নাকচ করেছে? কংগ্রেস নাকচ করেছে। তারপরে তারা সেই রাজ্যগুলোতে হিন্দি বলাইতে গোহারান হেরেছে। আজকে আমাদের নেত্রী নামকরণ থেকে সবকিছু ইন্ডিয়া জোটের পক্ষে কাজ করেছে। আজকে আমাদের পরিষ্কার নীতি ছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে তারা এই সমন্বয় কমপ্লিট করুক এবং যেখানে যেখানে কি প্রার্থী অভিযোগটা পরিষ্কার। 7 দিনের এক্সটেনশন দিয়েছি। এই যে গাছাড়া ভাব, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। একেবারে স্পষ্ট অভিযোগ, জোট ধর্ম আসলে কংগ্রেসই পালন করছে না, যার পরিণাম হাতে নাতে এই 3টি রাজ্যে যে তাদের ভরাডুবি হয়েছে সেটা তারা হাতে নাতে প্রমাণ পেয়েছে, এবং এই রাজ্যে যে জোট আলটিমেটলি দানা বাঁধছে না তার দায়ও কিন্তু পুরোপুরি নিতে হবে কংগ্রেসকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই রাজ্যে যে জোট হবে বা এই রাজ্য কেন সারা ভারতবর্ষের সব জায়গায় যে একই রকম জোট হবে, এটা আমরা কেউ কোনোদিন আশা করিনি, কেউ কোনোদিন বিশ্বাস করিনি। ঠিক যেরকম আম আদমি পার্টির সঙ্গে দিল্লিতে ঠিক যতটা ফলপ্রসূ আলোচনা হচ্ছে ততটা হয়তো পাঞ্জাবে হচ্ছে না, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইন্টারেস্টিং অভিযোগ করেছেন যে ওনাকে কোনো খবর দেওয়া হয়নি। এবার আমি যতদূর জানি অভিষেক ব্যানার্জি, মানে আমার যে মেন টেক, তিনি কোঅর্ডিনেশন কমিটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন, উনি একজন মেম্বার। তো উনি যদি কোঅর্ডিনেট না করতে পারেন, উনি যদি ভাইপো যদি এখন কৃষিকে খবর না দেয়, তার থেকে আগে যদি বিজেপিকে খবর দেয়, কেন বলছি, কারণ বিজেপি একটু ভাইপো প্রীতি আছে, ভাইপোদের প্রতি সেটা অজিত পাওয়ার হচ্ছে অভিষেক ব্যানার্জি। না হলে মানে তুমি ভেবে দেখো না, এই রাজ্যের এই শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার সকাল বিকেল পর্যন্ত অভিষেক ব্যানার্জিকে যে পরিমাণ গালাগালি দিচ্ছে, তার তো আমরা কোনো ফলপ্রসূ দেখতে না। অভিষেক একটা বিষয় হচ্ছে, এটা কেউই বলছে না যে এই জোট ফর্মুলা সব জায়গায় সমান কার্যকরী হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে জোট শরিকদের মধ্যে সম্পর্ক যেরকম তিক্ততায় পৌঁছচ্ছে, একেবারে রাহুল গান্ধী গতকালকের বক্তব্যটা কার্যত মিথ্যে কথা বলছেন, এই ভাবে আক্রমণ করছেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতার ব্যাখ্যা সত্যি আমি কেন কারোর পক্ষে দেওয়া সম্ভব না, ইনফ্যাক্ট স্বপন কুমারের পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু মমতা কালকে রাহুল গান্ধী একবারও বলেননি বোধহয় যে আমাদের সঙ্গে জোট হচ্ছে। উনি কোট আনকোট বলেছিলেন জোট নিয়ে একটা প্যারালাল আলোচনা হচ্ছে এবং তার জন্য ডেজিগনেটেড লোকেরা আছে। উনি বলেছেন ওনার সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। সুসম্পর্ক তো আমাদের সঙ্গে সবার আছে। ইভেন ভাবো না, স্বজন ঘোষের রাহুল গান্ধী এটাও বলেছিলেন আমাদের তরফে কিছু বলা হয়, ওদের তরফে কিছু বলা হয়, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, এগুলো খুব স্বাভাবিক নিয়মে হয়, জোটে তার কোনো প্রভাব পড়বে না। রাহুল গান্ধী তো ভারতবর্ষের সাংবিধানিক প্রধান নয়, ভারতবর্ষের সাংবিধানিক প্রধান হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী। সে অজিত পাওয়ারকে চোর বলেছিল, তারপর অজিত পাওয়ারকে অর্থমন্ত্রী বলেছিল। তো কথার ভিত্তিতে যদি ভারতবর্ষের রাজনীতি চলতো, ভারতবর্ষের সব রাজনীতিবিদের আজকে মানহানির মামলা। দ্রুত কৃষ্ণ মিত্র, না অভিষেক সত্যের অপলাপ করলে তো হবে না। আজকে নেত্রী যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে রাহুল গান্ধীর এই যে পদযাত্রা নিয়ে। এই রাহুল গান্ধী পদযাত্রা সম্পর্কে ইন্ডিয়া জোটে কবে আলোচনা হলো আমার জানা নেই,
যে আলোচনা নিয়ে যে কথা হচ্ছে যে আমাদের রাজ্যতে একটা জোট শরিক হয়ে তারা যদি নিজেদেরকে শরিক হিসেবে এতদিন দাবি করছিলেন, তো শরিক হিসেবে তারা এই রাজ্যে একটা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাদের একটি পলিটিক্যাল একটা প্রোগ্রামে আসছেন, তো সেটা নিশ্চয়ই অপর জোটকে জানানো উচিত। এটা তো আর আসাম নয় যেখানে বিজেপি ক্ষমতায় আছে, বিজেপির বিরুদ্ধে লড়ছে। কিন্তু এইখানে আমি তো আবার বলছি 2021-এর ট্র্যাক রেকর্ডে কংগ্রেস 2021-এ এই রাজ্যতে কার পক্ষে এবং কার বিপক্ষে লড়ছে? অভিষেক দ্রুত। আচ্ছা, একটা করে উত্তর দিই। এক হচ্ছে যে ইনসাফ যাত্রা বামেদের নির্দিষ্ট কর্মসূচি, ঠিক যেরকম কৃষাণুদানের কি একটা ছিল নবজোয়ার, এগুলো প্রত্যেকটা দলের কর্মসূচি। হ্যাভিং সেড দ্যাট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পুলিশ মন্ত্রীও বটে, প্রত্যেকটা জেলার এসপি এসডিপিওকে চিঠি দেওয়া হয়েছে। আর জোটের ভেতর থেকে সেটা কোঅর্ডিনেশন করার দায়িত্ব ছিল হচ্ছে ভাইপোর। এটার থেকে লাস্ট বার নট অনলি একটা জিনিস মাথায় রাখতে হবে কৃষ্ণদা, আমরা হচ্ছে গিয়ে ভারতবর্ষের জাতীয় দল এবং ভারতবর্ষের সব রাজ্যে লড়বার অধিকার এবং এখতিয়ার আমাদের আছে। এবং আমাদের এখানে যখন পাশাপাশি এটা অভিষেক উল্লেখ করতে হবে, যেদিন নির্বাচনের ফল ঘোষণা হলো সেই দিনই একেবারে ইন্ডিয়া জোটের বৈঠকে দিন স্থির করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জানানো পর্যন্ত হয়নি। আমি বলছি কংগ্রেস বড় দল হিসাবে এই অভিযোগ তো বারে বারে এসেছে, সেই বড় দলে সেই বড় দাদা সুলভ মনোভাব সেটা এখনো কংগ্রেস ছাড়তে পারেনি। তৃণমূল বারে বারে এই অভিযোগ করেছে। কিন্তু আমি এখানে একবার দ্রুত অঙ্কন দত্তর কাছে আসতে চাইবো। এক তো হচ্ছে যে এই অভিযোগ তোলা হচ্ছে যে আসলে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের শরিক হয়ে বিজেপির স্বার্থ এই রাজ্যে চরিতার্থ করার চেষ্টা করছে, এবং দুই, এই যে তুতু ম্যামে তাতে কিন্তু লাভের লাভ বিজেপিরই হচ্ছে। না, আমি বলতে চাইছি যে বি টিমটা কে আমাদের, আমি তো বুঝতে পারছি না। যে আমরা এ টিম এটুকুনো বুঝতে পারছি, কিন্তু আমাদের বি টিমটাকে তৃণমূল বলছে, কখনো কংগ্রেস, কংগ্রেস বলছে তৃণমূল, কেরলের মুখ্যমন্ত্রী সিপিএম এর মুখ্যমন্ত্রী সে আবার বলছে মধ্যপ্রদেশের কংগ্রেসের কমলনাথ আমাদের বি টিম। মানে বি টিমটা নিয়ে এত আলোচনা, মানে বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি নিয়ে যখন এত লড়াই চলছে, আমরা অন্তত স্পষ্ট যে আমরা এ ক্যাটাগরির টিম। এবার বক্তব্য হচ্ছে হলো কংগ্রেসের, দেখুন এখানে উইন উইন সিচুয়েশন, যদি না জমে তৃণমূলের সাথে প্রেম, কোণে হয়ে তৈরি রয়েছে সিপিএম, তখন আবার সিপিএম এর সাথে জোট হয়ে যাবে। কংগ্রেসের হচ্ছে হলো একবার তৃণমূলের কাছে যাচ্ছে, আসন সমঝোতা হবে হবে হবে, হচ্ছে না। আচ্ছা 2 দেবে, 8 দেবে, 4 দেবে, 6 দেবে, এইটাতে একটা রয়েছে। আমি বলতে চাইছি এখানে দীপা দাস মুন্সি এত কথা বললেন, সুমন রায় চৌধুরী এত কথা বললেন, কংগ্রেসের আরেক মুখপাত্র অভিষেক দা এত কথা বলছেন, আবার জয়রাম রমেশ বলছেন যে পিলার আমাদের স্তম্ভ হচ্ছে মমতা ব্যানার্জি। তো যে স্তম্ভ বলছেন, আবার এখানে তাকে ফ্যাসিস্ট বলছেন, অধীর চৌধুরী বলছেন 356 চাই, অধীর চৌধুরী বলছেন মমতা ব্যানার্জির হাতে ফুলচাঁদ শেখ থেকে অরবিন্দ মণ্ডল সকলের রক্ত লেগে রয়েছে তার হাতে। আপনাদের কথার মধ্যে আমি বলছি এটা তো মারাত্মক কথা। একদিকে হচ্ছে অভিষেক তোমাদের সভাপতি এই রাজ্যের একেবারে কার্যত চ্যালেঞ্জ ছুটছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই বলে যে ক্ষমতা থাকলে এইখানে এসে প্রতিদ্বন্দ্বিতা করুন, একেবারে চ্যালেঞ্জ ছুটছেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন এই কথা বলছেন, তারপর জয়রাম রমেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রেরণা, ইন্সপিরেশন বলছেন। আমি বলছি স্ট্যান্ডটা কি তাহলে তৃণমূল সম্পর্কে কংগ্রেসের? হাইকমান্ড একরকম, প্রদেশ কংগ্রেস একরকম, এইরকম নীতি নিয়ে চলছে কি কংগ্রেস? আমাদের একটা জিনিস মানে কোট আনকোট, এটা বোধহয় সবাই সব জায়গাতে আমরা দর্শহীন ভাষায় এই কথাটা বলেছি যে বিজেপি বিরোধী যে কোনো ঘোষিতভাবে অসাম্প্রদায়িক দল স্বাগত। এই অসাম্প্রদায়িক দল স্বাগতর ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যালেন্স হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গিয়ে মানে ওই যে যেটা একটু সুমনদা বললো, মানে হি হ্যাজ আ হিস্ট্রি অফ বিট্রিয়াল। এবার যে আমি এটা বুঝতে পারছি না, এতগুলো অঙ্কন দত্ত মানে অত্যন্ত ভালো ছাত্র, পড়াশোনা করে, ও সবার রেফারেন্স দিল। কনভেনিয়েন্টলি নরেন্দ্র মোদী আর অমিত শাহকে ভুলে গেল। অমিত শাহ বলেছিল কনরাড সাংমা ওর জোট। আমি বলছি এই জোটে তো অন্যতম গুরুত্বপূর্ণ শরিক কৌস্তবরা, আমাকে কৌস্তবের কাছে আসতেই হবে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী আমার সাথে অনারেবল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে, সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি, এবং 26 তারিখে আমি আবার আসবো, আবার দেখা হবে। আমি এটুকু তোমাদের বলে গেলাম। চোটটা লেগেছে, কেমন লাগছে? আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি, গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত, এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। আমার যে ড্রাইভার ছিল পুলিশে, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসেনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে।
ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যেমন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাঁচটা খোলা ছিল আমার, কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে, কাঁচটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাঁচ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কেসেছিল বলে কোনো রকম 1 সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদে বেঁচেছি। এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে, যন্ত্রণাও করছে। আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা বমি করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি। হসপিটাল যাওয়ার আমি হসপিটাল আমি যাচ্ছি। কোনো প্রশাসনিক গাড়িটাকে চিহ্নিত করা গেছে দিদি? গাড়িকে চিহ্নিত বা কার গাড়ি এগুলো দেখো অনেকে অনেক সময় মিসইউজও করে কারো গাড়ি বলে। এগুলো তোমরা তো দেখেছো বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিল। আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক, মানে ল উইল টেক ইটস ওন কোর্স। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক, আমি এক্ষুনি কোনো কথা বলতে চাই না। আপনারা সরাসরি দেখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনে গেছিলেন এবং রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার পর সদর্থক বৈঠক হয়েছে। 26 তারিখ আবার আসবেন এই কথা যেমন বললেন, পাশাপাশি যে দুর্ঘটনা আজকে ঘটেছে, যেভাবে মুখ্যমন্ত্রী মাথায় আঘাত পেয়েছেন, আপনারা জানেন বর্ধমান থেকে তিনি একেবারে প্রশাসনিক সভা সেরে যখন ফিরছেন তখন আচমকা তার কনভয়ে একটি গাড়ি চলে আসে এবং আচমকা ব্রেক কষায়। যেহেতু চালকের পাশেই বসে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মাথায় আঘাত পান এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রী কত বড় বিপদ হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করছেন, কারণ যে গাড়ি ঢুকে যায় অত্যন্ত দ্রুত গতিতে সেই গাড়ি আসছিল। জোটের প্রশ্ন যেহেতু, আমি কেন বিরতিতে যাওয়ার আগে এই আশঙ্কার কথা বলছিলাম যে এই জোটের ভবিষ্যৎ কি, তার কারণ যেদিন সংহতি যাত্রা ছিল সেই দিন তৃণমূল নেত্রী এই কথা বলছেন কৌস্তব যে সিপিএম এই ইন্ডিয়া জোটকে নিয়ন্ত্রণ করে এবং যখন তিনি মিটিংয়ে যান সেই সময় কার্যত তাকে অসম্মান করা হয়। 5 তারিখ, তারপর আজকে 24 তারিখ, 19 দিন পর আজ একেবারে 8 ঘাট বেঁধে শতাধিক সিআরপিএফ জওয়ানের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে গেলেন, 6 ঘন্টা তল্লাশি চালালেন। কি হলো সেখানে রাখবো আপনাদের সামনে। আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা 19 দিন পর আজকে ফের তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছে যাচ্ছেন। যিনি অফিসার রাজ্য পুলিশের তরফ থেকে তিনি নিজের পরিচয় দিয়েছেন, তিনি ওসি, এবং তার সঙ্গে ইডির তরফ থেকে এখানে প্রথমে যখন তল্লাশি করতে আসা হয় তাদেরকে বলা হয় যে এখানে তালাবন্ধ করা অবস্থায় রয়েছে। তারা যখন দেখেন পুলিশ এখানে আসে, পুলিশের তরফ থেকে যেটা বলা হয় যে সার্চ ওয়ারেন্ট তাদেরকে দেখাতে হবে, সার্চ ওয়ারেন্ট তারা দেখতে চান। আমাদের একটা ভিডিও কভার থাকবে বলছি, আমাদের ভিডিও কভার থাকবে, আমাদের ভিডিও कवर থাকবে। और वीडियो कैमरा आपका अलाउड नहीं करेंगे, वो सर्च वारंट हमारा है, मैं वीडियो कैमरा अलाउड नहीं। हम लोग वीडियो का भी जस्ट आप जो सर्च करेंगे ना उसको वीडियो का भी कॉपी मैं दे सकता हूँ बाद में, लेकिन मैं आपके वीडियोग्राफर को अंदर अलाउ नहीं कर सकता। अच्छा, बाद में कभी दे देंगे, बाद में कॉपी दे सकता हूँ। আমরা দেখতে পাচ্ছি উইটনেস নাম্বার 1 W1 এর জায়গায় কিন্তু একজন স্থানীয় উইটনেস তিনি কিন্তু সই করে দিচ্ছেন। আরো একজন উইটনেস, যেটা পুলিশের তরফে দেওয়া উইটনেস, পুলিশের তরফে যে সাক্ষী দেওয়া হয়েছে তাদের কিন্তু আবার 2 নম্বরেও কিন্তু আবার সই করা হচ্ছে। 5 मिनट से 5 मिनट खोल के देखेगा कौन सा ताला लग रहा है, नहीं लग रहा है, अभी तो 3 ताले हैं ना। এখানকার কিছু মানুষ যারা অনুগামী ছিল শেখ শাহজাহানের, তালা খুলে ইডির গোয়েন্দারা শেখ শাহজাহানের বাড়িতে প্রবেশ করছেন। আমি এই বাড়ির ঠিক পেছনের দিকে রয়েছি এবং প্রীতমকে বলবো ছবি দেখাতে। সামনে একটা জানলা দেখতে পাচ্ছ, এই জানলার ভেতর থেকে কিছুক্ষণ আগেই কিন্তু জোর শব্দ আসছিল, অর্থাৎ কিছু ভাঙার শব্দ আসছিল, কিছু ভাঙার চেষ্টা হচ্ছিল, তেমন একটা শব্দ আসছিল। বাইরের ছবিটা গেটের সামনে দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যায় পুলিশ, মহিলা পুলিশ রয়েছে এবং একজন কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরা হাতে এক ব্যক্তিকে, তিনি পুলিশের তরফ থেকে এখানে রয়েছেন যিনি ছবি তুলবেন বা ভিডিওগ্রাফি করবেন বলে। যেখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের আমরা দেখছি, ইডির গোয়েন্দারা ভেতরে তল্লাশি করছেন, অন্যদিকে র্যাফ তারাও এখানে রয়েছেন। শুধু বাহিনী নয়, আমরা দেখতে পাচ্ছি সিআরপিএফ এর জওয়ানরা কিন্তু এই এলাকায়, যে এলাকায় রীতিমতো তাণ্ডব চালানো হয়েছিল গত 5 তারিখে, তারা কিন্তু রুট মার্চ করছেন।
সমন করা হয়েছে এবং এই সমন করা হয়েছে 11টার সময় 29শে জানুয়ারি সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে শাহজাহান শেখকে। 19টা তালার একটারও চাবি পাওয়া যায়নি পরিবারের সদস্যদের কাছ থেকে চেয়েও, তাই তারা ভেঙেছেন সমস্ত চাবিগুলোকে এবং সেখানে একাধিক ডিডের কথা বলা হয়েছে, প্রায় 18 থেকে 19টি ডিড, এবং এই ডিডগুলো কাদের সেটা তদন্তকারীরা খতিয়ে দেখবেন। আমার মনে আছে যেদিন এই ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে, ইডি আধিকারিকেরা রক্তাক্ত হন, এই 6টার শোতে সলিল ভট্টাচার্য সেদিন ছিলেন এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে নিশ্চয়ই এমন কিছু লুকানো আছে, সেটা তথ্য হতে পারে, নথি হতে পারে, অর্থ হতে পারে, এমনকি অস্ত্র হতে পারে বলেও সলিল ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করেছিলেন। 19 দিন পর দেখা যাচ্ছে সলিলদা যা পাওয়া গেছে একেবারে সেটা লিস্টেও উল্লেখ করা আছে, কিছু আনরেজিস্টার্ড দলিল রয়েছে, কিছু নোটারি সার্টিফিকেট রয়েছে, সোনার দোকানের বিল রয়েছে, শেখ শাহজাহানের নামে 3টে বিমা পলিসি ইত্যাদি এবং ইত্যাদি, এই সমস্ত জিনিস রয়েছে। আমাকে এটা বলুন যে রেশন দুর্নীতি তদন্তে 19 দিন পর গিয়ে ইডির প্রাপ্তিটা কি? দেখো, এগুলো তো যেগুলো মানে এখন যেগুলো পাওয়া গেলো সেগুলো নিরামিষ তথ্য প্রমাণ, ওর কোনো মূল্য নেই। যেদিন 5ই জানুয়ারি যেদিন ছিল, কন্ট্রাভেন্ট আর্টিকেল থাকতে পারতো, ইললিগাল আর্মস অ্যামুনিশন থাকতে পারতো, আর হিউজ প্রসিডস অফ ক্রাইম, সেই ইনফরমেশনটাও কিন্তু ছিল ইডির কাছে। আমার যেটা সন্দেহ হচ্ছে, আমার যেটা মনে হয়, যেভাবে ওরা রেড করতে এসছে, সুতরাং সেটা ওর একটা অদম্য প্রচেষ্টা ছিল যেভাবে ও আটকাবে। আজকের যেটা ঘটনা ঘটলো, দেখো, শাসক দলের বদন্যতায় হৃষ্টপুষ্ট এই মাফিয়া ডন শাহজাহান কিন্তু আজ পুলিশের মদতে কিন্তু আর বেশি দিন বাঁচতে পারবে না। আমি তোমায় বলে দিচ্ছি, একদম এখানে এই স্টুডিওতে বলে যাচ্ছি, মানে সবে তো অয়ে অজগর আসছে তেরে, সলিলদা 19 দিন অয়ে অজগর আসছে তেরে। আমি তোমায় বলে দিলাম, এই যে আজকের এই যে ঘটনাটা, একটা ডোয়েলিং হাউসে সুটকেস ফাঁকা, আলমারি ফাঁকা, লফট ফাঁকা, মানে দিস ইজ এ ক্লিয়ার এস্টাবলিশ ফ্যাক্ট যে তোমার তথ্য প্রমাণকে ইলোপ করা হয়েছে। সোজা কথা, ইলোপমেন্ট অফ এভিডেন্সেস, সেটা এস্টাবলিশ হয়ে গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রেশন বন্টনের যে দুর্নীতির টাকা, যেটা হচ্ছে মূল কেসটা, যার তদন্ত করতে ইডি এসছিল, যেটাকে হাওলা ট্রানজ্যাকশন করে সেটাকে প্রসিডস অফ ক্রাইম, যেটা আবার নিজের দিকে নিয়ে চলে এসছে, তার তথ্য প্রমাণ সংগ্রহ করতে কিন্তু 5ই জানুয়ারি গিয়েছিল। সুতরাং আমার যেটা মনে হয় যে একই সঙ্গে কিন্তু এই সেদিনের অ্যাসাল্ট অন ইডি এবং রেশন বন্টনের দুর্নীতি, ইট ইজ ইন্টার রিলেটেড। সুতরাং এখন পর্যন্ত কিন্তু মহামান্য আদালত যে অর্ডার দিয়ে দিয়েছিলেন, সিট গঠন কিন্তু এখনও হয়নি। কারণ যেটা সঠিকভাবে ইডি, আমার যেটা মনে হয়, তারা আবেদন করেছে ফর রিকনসিডারেশন অফ দ্য অর্ডার। কারণ পুলিশের সঙ্গে থেকে কিন্তু এই যে শাহজাহানের মতো এই রকম নেতাকে বা এইরকম একটা মাফিয়া ডনকে কিন্তু ওরকমভাবে কিন্তু তাকে ন্যাপ করা যাবে বলে আমার মনে হয় না, যেটা ইডিও বিশ্বাস করেছে। তাই এইবার আসছি আমি আসল কথাতে। আসল কথা হচ্ছে যে ওর কিন্তু এখন দেখো, ওর এগেনস্টে কিন্তু ও যদি ওদিন না যায়, নোটিশ টাঙানো হয়েছে, এবার 29 তারিখ যদি ও ডিক্লাইন করে, ও যদি না যায়, ওখানে যদি না যায়, দ্যাট উইল বি অ্যানাদার এভিডেন্স। আজকের যে পাওয়া গেল না, দ্যাট ইজ অ্যানাদার এভিডেন্স। সবগুলো কিন্তু সাক্ষ্য প্রমাণ, তথ্য এবং সার্কামস্ট্যান্স কিন্তু ওর এগেনস্টে যাচ্ছে, এবং ইন নো টাইম ও অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যারেস্ট হওয়ার পরে কথা বলছেন সলিল ভট্টাচার্য, কিন্তু প্রশ্ন হচ্ছে আদালতে বারে বারে এই প্রশ্ন তুলছে যে কেন গ্রেফতার করা হচ্ছে না বা গ্রেফতার করা যাচ্ছে না শেখ শাহজাহানকে। গ্রেফতার তো করবে পুলিশ। আমি এইখানে কৌস্তব চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইব দুটো বিষয়। এক হচ্ছে কৌস্তব, তোমরা তো বারে বারে জোটের প্রশ্ন যখন আসি তখন তো বারে বারে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিংয়ের অভিযোগ তোলো, কিন্তু আমি বলছি এই ক্ষেত্রে তোমার কোন সেটিং তত্ত্ব এটাকে এস্টাবলিশ করতে পারে আমি জানি না, যে 19 দিন পর 5 তারিখের ঘটনার পর যদি 8 ঘাট বেঁধে আজকে 24 তারিখে যেতে পারে, তাহলে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখেও যেতে পারতো। এতটা 14টা দিন কেন সময় নিল? এবং দ্বিতীয়ত, পুলিশ, তোমাদের প্রাক্তন বিধায়ক সন্দেশখালীর, তিনি নাকি দেখতে পাচ্ছেন, পুলিশ খুঁজে পাচ্ছে না শেখ শাহজাহানকে। পুলিশ তো খুঁজে পাবে না, কারণ পুলিশের সাথে ইডি, সিবিআই, মমতা, ভাইপো, অভিষেকের পদবি যদি ব্যানার্জি পাল্টে পাওয়ার বা শিন্ডে হয়ে যায়, শুভ্র তুমি অবাক হয়েও না, কারণ ভাইপো অবধি পৌঁছাবে না। ওই যে শাহজাহান ফাজাহান যাদের নাম দেখছেন, এসব 420, এসব চুনোপুটি, আসল চোর ভাইপো এবং হাওয়াই চটি। সবাই জানে পশ্চিমবাংলায় যাই তৃণমূলের নেতারা টিভিতে এসে বলেন চোর তো এখনো প্রমাণিত হয়নি, চোর তো এখনো বোঝা যাচ্ছে না আমরা চুরি। সবাই জানে জলের মতো সত্য যে তৃণমূল চোর, জোর চোর, হাজার হাজার কোটি টাকা পাওয়া গেছে।
এবং এই টাকা সব হচ্ছে ভাইপো এবং পিসি প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে গেছে। আমরা জোট নিয়ে যে কথা বলছি, আমরা তো আগেও কথা বলেছিলাম, বিজেপি বিরোধিতায়, এই বিজেপি আমার প্রতিনিধি আছে ওরাও জানে যে আমরা বিজেপির আদর্শগত দিক থেকে বিজেপির বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকবো। আমরা যদি তৃণমূল আসছে বলে, তৃণমূল মিটিংয়ে যাবে বলে আমরা বিজেপির বিরুদ্ধে জোটে না যেতাম, তাহলে গোটা দেশের মিডিয়া আমাদেরকে বলতো আমরা হচ্ছে বিজেপির দালাল। প্রশ্ন হচ্ছে, সেদিনও আমরা বলেছিলাম, আজকেও আমরা বলেছিলাম যে, আজকেও আমরা বলছি যে পশ্চিমবাংলায় তৃণমূলের সাথে 1 ইঞ্চি জমি আমরা তৃণমূলকে ছাড়বো না। আর পশ্চিমবাংলার বাইরে তৃণমূল কংগ্রেস নেই। তো মমতা কি সব হাস্যকর কথা বলছেন, পশ্চিমবাংলায় কিছু হবে না, তাহলে আপনি ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে গেলেন কেন? আরেকটা কথা শুভ্র, পয়েন্ট টু বি নোটেড, যে ইন্ডিয়া ব্লকের লাস্ট যে দিন মিটিং হয়েছে তার পরের দিন উনি নরেন্দ্র মোদীর পায়ে গিয়ে পড়েছিলেন। আসলে ইন্ডিয়া ব্লকেও যাচ্ছেন যাতে ভাইপো অ্যারেস্ট হবে না, ইডি সিবিআই ধরবে না, অ্যারেস্ট হলে যাতে সব বিরোধী দলগুলো পাশে দাঁড়ায়। আবার মমতা মোদীর কাছে গিয়ে পায়ে পড়ছেন যে না আমি জোট করবো না, মানে আমি বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলবো না, যাতে ভাইপো বেঁচে যায়। একটা শেষ কথা বলবো, অঙ্কনকে আমার খুব ভালো লাগলো। অঙ্কন আজকে সকাল মানে প্রথমে শুরুতে আমরা এ ক্যাটাগরির দল, অঙ্কন আজকে সত্যি কথা বলেছে। হ্যাঁ, এ ক্যাটাগরির দল বিজেপি আদানির দল। পরপর অভিযোগ তৈরি করাচ্ছে তোমার মুখ্যমন্ত্রী। বিজেপির থেকে 100 কোটি টাকা নিয়ে বিজেপির দালালি করা সিপিএম অনেক গাল ভরা গল্প বলতে পারে, এবং এই অভিযোগটা আমার নয়, এই অভিযোগটা সিপিএম এর প্রাক্তন সাংসদ কেরলের সে করছে, যে প্রকাশ করাতে এবং সিপিএম কোম্পানি 100 কোটি টাকা নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে ঘুষ খেয়ে বিজেপিকে বারবার এই সেটিং করে। এখন এই বিষয়টা জানে না জানাটাই স্বাভাবিক, তার কারণ হচ্ছে চুরি তো ঢাকতেই হবে। এবং কে চোর, 100 কোটি টাকা কোথায় গেল? এবং সিপিএম এর পার্টি অফিসগুলো দেখুন না, লোকাল কমিটি থেকে জোনাল কমিটি পার্টি অফিস, রাজ্য দপ্তরগুলো দেখুন, তার সামনে যে 34 বছরের গাড়িতে ওই টাকায় শর্টলেকের বুকে সিপিএম এর সাংসদের বাড়ি থেকে পাওয়া গেছে। পাশাপাশি এটা উল্লেখ করতে হবে যে দুর্নীতির অভিযোগে যারা এই মুহূর্তে জেলের পেছনে রয়েছেন, বিহাইন্ড দ্য বার্স, সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের। আমি একটা জিনিস বলে রাখি, যে এইখানে যে খুব সুন্দরভাবে আজকে ইডি গেল, তদন্ত করলো, তাদের করলো, রুট মার্চ বলা হলো এবিপি আনন্দের যিনি সাংবাদিক ছিলেন, আমি জানি না এসপির তত্ত্বাবধানের বাইরে কেন্দ্রীয় বাহিনী এরকমভাবে রুট মার্চ, ভারতের সামরিক শাসন অলরেডি বলবৎ হয়েছে কিনা। এখন এই বিষয়টা হচ্ছে, এই জিনিসটা তো 5 তারিখেও হতে পারত, সুষ্ঠুভাবে পুলিশ প্রশাসনকে জানিয়ে 1 ঘন্টার পরের এই চিঠির নাটক না করে সুষ্ঠুভাবে হতে পারত, যেটা ওই দিনই বাকি 10 জায়গায় হয়েছিল। এই যে এই নাটকটা করা হলো, তার কারণ হচ্ছে তারাও জানে এই নামগুলো এই নামগুলো অঙ্কন দত্ত এখন ব্যাপার হচ্ছে হলো, এই যে একটু আগে আমি দেখছিলাম ওসি পরিচয়ের যিনি ভদ্রলোক বলছিলেন যে আমরা ভিডিওগ্রাফি করব, সেটা তো একদম যে ইডির যে তদন্তের প্রসিডিওর, সেটাই যে সেকশন 9 এবং সেকশন 2I সে দুটোকে ভায়োলেট করে। এখানে পুলিশ কর্তা বসে আছেন, উনিও বলতে পারবেন। উনি কি বলতে চাইছেন, যে ভিডিওগ্রাফি করে কিভাবে ইডি কি কাজ করছে, কিভাবে করে প্রমাণিত হয়েছে, নরেন্দ্র মোদী বলেছে তারপরে ইডি প্ল্যান করে সরকার পাঠিয়েছে। আজকে ভিডিওগ্রাফি হবে, সেইজন্য পুলিশ জানিয়ে হাইকোর্ট এসআইটি গঠন করতে বলেছিল, এইজন্য হাইকোর্ট বলেছিল তথ্য প্রমাণ লোপাট করে নিয়েছে, এইজন্য হাইকোর্ট বলেছিল কে লোপাট করেছে, পিসি ভাই প্রধান। আরে এ তো নীরব মোদী দেখেছি, পুলিশ রেখেছে, যে দেখেছি তো গুজরাটের শিল্পপতিরা এইভাবে টাকা নিয়ে পাচার হয়ে গেছে। আমার প্রশ্নটা পরিষ্কার, সেটা হচ্ছে যে পুলিশের ভূমিকা নিয়ে কৃষাণুদা একদম খেয়াল রাখবেন যে পুলিশের ভূমিকা নিয়ে বেঞ্চ বদলাচ্ছে, মামলা বদলাচ্ছে, কিন্তু পুলিশের ওপর অনাস্থা কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা সেটা বদলাচ্ছে না। বিচারপতি জয় সেনগুপ্ত হতে পারেন সম্পূর্ণ অন্য একটা মামলা, যেখানে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন রাজ্য পুলিশের তদন্তে আস্থা রাখা যায় না, এই কারণে সম্পূর্ণ মেডিকেল কলেজে সংরক্ষিত আসনে দুর্নীতির মামলা, এই কারণে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিচ্ছেন। আমি বলছি বারে বারে অন্য মামলা হলেও বিচারপতিদের পুলিশের ওপর তদন্তের ওপর বারবার অনাস্থা তৈরি হওয়া,
এটা কি রাজ্যের আইন শৃঙ্খলার সুব্যবস্থার ক্ষেত্রে খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে? দৃশ্যত সলিলদা, পুলিশের তরফেও কিন্তু আজকে যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেডে যাচ্ছে তখন কিন্তু একটা তৎপরতা লক্ষ্য করা গেছে। অন দ্য কন্ট্রারি 5 তারিখে যখন শঙ্কর আড্ডকে গ্রেফতার করা হলো সেই দিন দুবার ইডির তরফে পুলিশকে ইন্টিমেট করা হয়েছিল, কিন্তু কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ, এবং ইডির গাড়িতে ভাঙচুর করা হয়েছে। আজকে তৎপরতার পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে? শঙ্কর আড্ডার পরে সকালে জানিয়েছে, বিকেল 4টের সময় এসপির সঙ্গে কথা বলেছে, রাত্রি 11:30-12টার সময় একটা পুলিশ অফিসার যাননি, কেউ যায়নি, কোনো ফোর্স যায়নি, এবং তারপর তো অ্যাটাক হয়েছে ইডির উপরে। আজকে তৎপরতা বিকজ পুলিশ ইজ ইন দ্য নো যে আজকে কিছু পাবে না, কোনো কিছু হবে না, আজকে খালি রংচং সমস্ত কিছু থাকবে। এরাও 125 জন সিআরপি ফোর্স নিয়ে গেছে, এবং এদের কোঅপারেট করতে 35 জন অফিসার ফোর্স এসছে। আর যে অফিসার বলছিল যে আমাদের ভিডিওগ্রাফার যাবে, আমি জানি না, হি হ্যাজ বিন ইমপ্রপারলি ব্রিফড বাই হিজ সিনিয়র্স, যেটা হি ইজ নট দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি, উনি তো পার্ট নন, তা উনি কি করতে যাবেন? আশ্চর্য আশ্চর্য অনুরোধ, আশ্চর্য একবারও বলার সুযোগ পাইনি। হ্যাঁ, আচ্ছা, সমস্যা কি বলতো, বাংলার আইন শৃঙ্খলাটা কতটা খারাপ সেটা বোঝা যায় যখন 200 কিলোমিটার বেগে একটা গাড়ি এসে মুখ্যমন্ত্রীকে ধাক্কা পড়ে। এইটা হচ্ছে দুর্ভাগ্য। 200 কিলোমিটারটা হচ্ছে যে ট্রাফিক আইন মতো হচ্ছে চালাতে পারো না, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দুর্ভাগ্যটা আরেকটা জায়গায় আছে। আমরা দেখি পার্থ চ্যাটার্জি গ্রেফতার হওয়ার 1.5 বছর বাদে বাপ্পাদিত্যর বাড়িতে রেড করতে যায় সিবিআই। কি এক্সপেক্ট করছি 1.5 বছর আমি লুকিয়ে রেখে দেবো? 19 দিন তুমি মানে ইউ হ্যাভ অ্যালাউড, তুমি অ্যালাউন্স করেছো শাহজাহানকে সবকিছু এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। আমরা কি মানে ঘাটে মুখ দিয়ে চলি নাকি? তোমরা রাজনৈতিক প্রতিহিংসা বলে তৃণমূলের পাশে দাঁড়াও, তোমরা তৃণমূলের পাশে দাঁড়াও। রাজনৈতিক প্রতিহিংসা, অভিষেক ব্যানার্জিকে ভাইপোকে ডাকা হলো, তোমরা বলবে না না এটা রাজনৈতিক প্রতিহিংসা। ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, এইগুলো বলে তোমরা হাস্যকর মানে কি বলবো। আর বাংলা কংগ্রেসকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। এখন রাহুল গান্ধী এই জিনিসটা আগেও বলেছি, ডিকে শিবকুমারের বিরুদ্ধে যখন তদন্ত করে তখন এসে আবার কংগ্রেসকে আউট অফ দ্য সিন রাখুন। শেখ শাহজাহান কোথায় কেন ধরা পড়ছে না? শিশু পাচার, নারী পাচার, শিশু পাচার, গাঁজাখোর সব দলে সে আবার অন্যকে বলছে পকেটমার করে বেড়ায়। আমি এটা বুঝতে পারি না, বারে বারে আমাকে এই প্রশ্ন তুলতে হয় যে শেখ শাহজাহান কোথায়। এই প্রশ্ন তুললে কখনো ত্রিপুরা চলে যায়, কখনো কেরল চলে যায়, কখনো একেবারে ডিকে শিবকুমার, কংগ্রেসের বিভিন্ন প্রশ্ন, বিজেপিকে আক্রমণ, শব্দ হলো। কিন্তু সন্দেশখালিতে কেন বিষয়টার মধ্যে সীমাবদ্ধ থাকা যায় না? কেন শেখ শাহজাহানকে সবাই দেখতে পায়, প্রায় সবাই, পুলিশ কেন দেখতে পায় না? কবে দেখতে পাবে? এই প্রশ্ন রেখে অনুষ্ঠান শেষ করব।